শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী জয় শাহরিয়ারের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। সেন্স অফ টাইম বাই জামাল আহমেদ শিরোনামে গুলশান 2-এর বেজ এজওয়াটারের এইস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে একক চিত্রকলা প্রদর্শনী। সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 25 নভেম্বর পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি 2-এ প্রদর্শিত হচ্ছে সুমন সরকার ও জাহাঙ্গীর আলমের যৌথ চিত্রকলা প্রদর্শনী ইনটু দ্য ভেলে অফ বিউটি। বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 24 নভেম্বর পর্যন্ত। এবার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। আজ গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন একজন বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার। মূলত লোকসঙ্গীতকে কেন্দ্র করে গণসঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য। 1912 সালের 14 ডিসেম্বর তিনি হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার মিরাশি গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীনতার আগে ভারতীয় গণনাট্য সংঘের সুরকারদের মধ্যে তিনিই ছিলেন প্রধান। তার গান তোমার কাস্তেটারে দিও জোরে শান, কিষান ভাই তোর সোনার ধানে বর্গি নামে আসাম ও বাংলায় সাড়া ফেলেছিল। হেমাঙ্গ বিশ্বাস 1987 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকীতে আমরা গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। দেখছিলেন শ্রদ্ধাঞ্জলি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8:20 থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। আমি বলি কি, হ্যাঁ বলেন। জর্জ যখন চায় তখন ওর সাথে কম্প্রোমাইজ করে নাও, আপোষ। এরপর কি বলবেন? কি বলবো? জীবন মানেই কম্প্রোমাইজ। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। চেষ্টা করলে পারবে না কেন? চেষ্টা করলে কেন পারবে না, এটা কোনো কথা? কমার্শিয়াল ছবির ডাইরেক্টর, এটা একটা বিষয়, এটা একটা কথা। ধরেন সে কি চেষ্টা করে একটা কমার্শিয়াল ছবি মনে করেন বানাইলো, মোটামুটি সেটাকে হিট করাতে পারবে? এই আমার 20টা ছবি কমার্শিয়ালি হিট। রাত 11:30 দেখবেন ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? এই চিপাগলিতে সারপ্রাইজ? শোনো, তুমি তো ইউটিউবের হিরো। আজকে আমি তোমার সাথে একটা রিয়েল হিরোর পরিচয় করে দিব, রিয়েল টাইগার। তোমার নয় তো বুঝলাম যে পদ্ম ফুল আছে জলে ভাসমান, খুব ভালো লাগতেছে। আমার তো কোনো সারপ্রাইজ আমি এখানে দেখতে পাচ্ছি না ভাই, ভিউও নাই কোনো। রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী জয় শাহরিয়ার। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? ভালো আছি। সঙ্গীত নিয়েই তো ব্যস্ততা, এবং সঙ্গীতেরই মানুষ। সঙ্গীত একেবারে কি বলা যায়, জীবন মরণ। তো আমরা জানি যে খুব সম্প্রতি ভিডিওতে আপনার একটি গান রিলিজ হয়েছে, যেটি আমরা আপনার নেক্সট অ্যালবামে পাবো। তো এই যে ভিডিওর গানটি
অ্যালবাম হওয়ার আগে রিলিজ দিলেন, গানটি লিরিক সুর আপনার। গানটির লিরিক আমার লেখা, সুর করেছেন সেতু চৌধুরী, সেতু ভাই ভ্যাকেন্সি। আমি ইউজুয়ালি অন্যের সুরে গান করি না, কিন্তু সেতু ভাই ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কম্পোজার্স আমাদের দেশে। সো আমার খুব ইচ্ছে ছিল সেতু ভাইয়ের সাথে একটা কাজ করবার, তো সেই ইচ্ছেটা এবার পূরণ হলো। এবং নেক্সট অ্যালবামের গানগুলো কি ঠিক হয়ে গেছে? নেক্সট অ্যালবামের গান মোটামুটি এখনো ঠিক চলছে? হয়ে গেছে। আমি যেটা হয় আমার অ্যালবাম করার ক্ষেত্রে আমি কখনোই, আমি যদি প্রফেশনালি গান করি আমাকে প্রচুর অর্ডারই গান করতে হয়, যে আমার আগামী সপ্তাহে একটা গান করতে হবে, এরকম করে অনেক গান করতে হয় এবং করি। কিন্তু আমি আমার সোলো অ্যালবামের ক্ষেত্রে, আমার স্টুডিও অ্যালবামের ক্ষেত্রে কখনোই কোনো টার্গেট নিয়ে গান করি না, যে অমুক মাসে অমুক বছর অ্যালবাম করবো তাই গান তৈরি করি না। আমি আমার একটা অ্যালবাম বেরিয়ে গেলে তারপর থেকে গান তৈরি হতে থাকে নিজের মতন করে। যখন মনে করি ইয়েস আই এম রেডি, আমার 5-6টা ট্র্যাক হয়ে গেছে, তখন আমি আমার রেকর্ডিং এটা শুরু করি। তো আমার সেভাবে মোটামুটি অ্যারাউন্ড 5টা গান কথা শুরু হয়ে গেছে, হয়তো অ্যালবামে 6টা বা 7টা গান থাকবে। তো সেইভাবে আমি কাজ শুরু করছি। ইনফ্যাক্ট এই গানটা আমার নেক্সট যে সোলো অ্যালবাম, সেটা হয়তো আগামী বছর মাঝামাঝি বা তারও পরে আসবে, সেটার অংশ হবে। সো সেভাবে বলতে গেলে অ্যালবামের মূল কাজ মোটামুটি রেডি, আর হয়তো 1-2 গান যোগ হতে পারে। ভিডিওটির নিশ্চয়ই কোনো বৈশিষ্ট্য আছে? ভিডিওটা আমি আমার যেটা হয়েছে, আমার একটা প্রোডাকশনও আছে আজব কারখানা, যেখান থেকে আমরা ভিডিও বানাই, আর আমার একটা রেকর্ড লেভেল আছে আজব রেকর্ডস। সো এটা আজব রেকর্ডস থেকে আসবে। ভিডিওটা আমার এক ছোটো ভাই বর্ণ বানিয়েছে, বর্ণ চক্রবর্তী। আমরা ইদানিং যেটা দেখি আলটিমেটলি গানের চেয়ে গান যে গাইছে বা গান যারা করছে তাদের চেয়ে অন্যান্য নাটকটা মুখ্য হয়ে যায়। তো আমার এই গানটায় ভিডিওতে যেটা হচ্ছে, আমি আমার ফুল ব্যান্ড সহ পারফর্ম করেছি, আর একটা স্মৃতির একটা নাটকীয় পার্ট হয়তো আছে, কিন্তু সেটা মুখ্য নয়। তো আর রক নাম্বারস ইউজুয়ালি আমাদের দেশে মেইন স্ট্রিমভাবে খুব বেশি করাও হয় না। ইটস আ পিওর রক নাম্বার। সো চেষ্টা করছি একটু অন্যভাবে যাতে উপস্থাপন করা যায়। কন্টেম্পোরারি ইন্টারন্যাশনাল মিউজিক যেভাবে হচ্ছে, আমি আসলে আমাকে এর বাইরে ভাবতে চাই না বা ভাবি না। সো মনে করি বিশ্বটা যেভাবে চলছে আমরা একইভাবে চলছি। খুব স্বাভাবিক, সময়ের দাবি বলে একটা কথা থাকে। যেটা বললেন যে এখন সবাই একটু দেখার প্রতি আগ্রহ, এটা আসলে দোষের না, কারণ গানটা শোনার সাথে সাথে তারা ইন্টারনেটে দেখছে। সেক্ষেত্রে এই যে একটা নতুন একটা ট্রেন্ড শুরু হচ্ছে গানের সাথে সাথে মিউজিক ভিডিও, এটা নিয়ে আপনি কি মনে করেন? সেটা ভালো কি খারাপ? এটা আসলে সময়ের সাথে যেটা হয় সেটাকে তো অস্বীকার করবার কোনো উপায় নেই। এখন যেহেতু আমাদের ভিজুয়াল ইন্ডাস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা সবাই খুবই কঠিন এবং অস্থির সময়ের মধ্যে দিয়ে যায়। আগের মতো এরকম 1-2 ঘন্টা কানে হেডফোন নিয়ে গান শুনবার সময় হয়তো নেই। ব্রাউজ করার সময় এদিকে ওদিকে সোশ্যাল নেটওয়ার্কে অথবা ইউটিউবে হয়তো একটা গান দেখলাম, সেভাবেই গানটা শোনা হয়। সেই ক্ষেত্রে এটা খুবই যৌক্তিক, সারা বিশ্বে সেটা হচ্ছে। তবে আমি অ্যাজ অ্যান আর্টিস্ট যেটা মনে করি, গানের ক্ষেত্রে গানটা সবার আগে, গানটা মুখ্য, গানের কথা সুরটা মুখ্য, ভিডিওটা কখনোই মুখ্য হতে পারে না। তাই ফোকাসটা গানে রাখা উচিত। গানের একটা প্রমোশনাল টুল হিসেবে আমরা ভিডিও করতেই পারি, কিন্তু যেটা হচ্ছে ইদানিং হয়তো ভিডিওটাই আগে মাথায় থাকে। একটা গানের হয়তো বাজেট থেকে 50,000 টাকা, আর ভিডিও বাজেট থেকে 3 লাখ টাকা। তো মানে মানসিকতার ওই জায়গাটায় আমার মনে হয় এই কম্প্রোমাইজটা করা উচিত না একজন আর্টিস্টের। হয়তো ভালো মিক্স মাস্টার করার সময় হয়তো মনোযোগী আর্টিস্টের টাকা থাকছে না থাকছে সে। না, আমার বাজেট নেই, ধরুন যে একটা ভালো জায়গায় মিক্স মাস্টার করবো বা হয়তো একটা ভালো অ্যাকোস্টিক টেক নিব, সেটার জন্য হয়তো অ্যারেঞ্জমেন্ট বেশি লাগবে, তখন হয়তো বাজেট থাকে না। কিন্তু সেই গানটারই ভিডিও করবার সময় অনেক বাজেট থাকে। সো এই মানসিকতাটা আমার মনে হয় একজন শিল্পী হিসেবে ঠিক। গানের ক্ষেত্রে গানটা মুখ্য, ভিডিওটা ইজ জাস্ট এ প্রমোশনাল টুল। নতুন অ্যালবাম তো আমরা আগামী বছর পাচ্ছি। এর আগেও আপনার সোলো অ্যালবাম 3টা রিলিজ হয়েছে, সেই অ্যালবামগুলো সম্পর্কে যদি একটু জানি। আমার প্রথম অ্যালবাম সত্যি বলছি বের হয় 2009 সালে, তারপর 2011 নভেম্বর বের হয় এখনই আমার সেকেন্ড সোলো অ্যালবাম। আর 2014 সালের 25শে ডিসেম্বর সঞ্জীবদার জন্মদিনে আমার তৃতীয় অ্যালবাম ঠিক এভাবেই বের হয়, সেটা দাদাকে উৎসর্গ করেই অ্যালবামটা করেছিলাম। এরপর প্রায় 2 বছর তো হয়ে গেল। তো আশা করছি আগামী বছর রোজার ঈদে আমার 4th অ্যালবাম ইনশাল্লাহ আমার শ্রোতারা পাবেন। সোলো অ্যালবামের ফাঁকে ফাঁকে তো প্রচুর মিক্সড অ্যালবামে কাজ করা হয়েছে, ডুয়েট করা হয়েছে কাদের সাথে? আমি ডুয়েট যদি বলি, ডুয়েট অ্যালবাম আমি রিসেন্টলি গত কোরবানিতে একটা অ্যালবাম করেছি আমি আর বিশ্বদা, কুমড়া বিশ্বজিতের সাথে, আমার স্বপ্নের শিল্পী। আর এর বাইরে যদি একদম একই গানের ডুয়েট করবার কথা বলেন, আমি এলি টাপুর সাথে ডুয়েট করেছি, এখনকার আর্টিস্টদের মধ্যে নাওমি, পূজা, ওদের সাথে করেছি। সো আমি ও ধরনের ডুয়েট গান খুব কম করেছি আমার ক্যারিয়ারে, হয়তো 5-6টা হবে, এর বেশি না। কারণ আমার যে ধরনের গান সে ধরনের গানগুলি আসলে খুব বেশি ওরকম
রোমান্টিক ডুয়েট সং খুব কম করা হয়েছে। আর এর বাইরে কাজ করেছি অনেক, এই স্পেশালি এই বছরটা আমার জন্য খুব স্পেশাল। আমি একটা সময় পর্যন্ত শুধু নিজের গান করতাম, আমার লেখা সুর আমি নিজেই গাইতাম। অন্যকে দিয়ে মানে অন্য কেউ আমার গান গাইবে, এটা হয়তো ওভাবে সিরিয়াসলি আগে ওভাবে ভাবি নাই। তবে লাস্ট 2 বছর ধরে আমি একটু একটু করে অন্যের জন্য কাজ করছি এবং আস্তে আস্তে সেটা ভালো লাগার কারণেই এই আমরা বছর এই বিষয়ে আরো বেশি জানবো এবং সবার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে আমরা জানি। তার আগে যদি একটু গান শুনে নিতে পারি। তোমাকে আসতেই হবে আমার কাছে, তোমাকে বসতেই হবে আমার পাশে, তোমাকে শুনতেই হবে আমার কথা, তোমাকে বুঝতেই হবে আমার ব্যথা। না, তোমাকে ছাড়া আমার চলবে না, চলবে না, তোমাকে ছাড়া চলবে না। আমি তোমাকে ছাড়া নীল জোছনা, নীল জোছনায় আমি তোমাকে ছাড়া দেখব না। তোমাকে আসতেই হবে আমার কাছে, তোমাকে বসতেই হবে আমার পাশে। বাহ, আপনার লেখা, আপনার সুর। যেটা বলছিলাম যে একটা সারপ্রাইজ সবার জন্য অপেক্ষা করছে আপনার কথা এবং সুরে। আমাদের সবার প্রিয় শিল্পী নচিকেতা গান গেয়েছেন, সেই গল্পটা যদি একটু দর্শকদের বলেন। আমি তো অ্যাজ এ সিঙ্গার সংগঠনের কাজ করি বাংলা গানে। বাংলা গান লেখা বা সুর করার ক্ষেত্রে আমার মনে হয় গত 10-15 বছরের যে টাইমলাইনটা, সেক্ষেত্রে বাংলা গানে যেই কজন সিঙ্গার সংরাইটার খুবই বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, সময়ে সেটা ধরে রাখবে, নচিকেতা তার মধ্যে একজন। আর আমার পার্সোনালি যদি বলি, আমি যেই 3-4 জন সংরাইটার আমার অসম্ভব পছন্দ, নচিকেতা ইজ ওয়ান অফ দেম। তো উনি আমার স্বপ্নের পুরুষ একভাবে বলতে গেলে। তো ওনার গান করাটা আমার স্বপ্নের একটা ব্যাপার ছিল। তো এটা জাস্ট আমার একটা স্বপ্ন পূরণ। আর নচিতা ইউজুয়ালি ওনার গান করেন না, ওনার লেখা গান তো একেবারেই করেন না। তা আমি ভাগ্যবান যে উনি আমার গান করতে রাজি হয়েছেন, আমার গান শুনে পছন্দ করেছেন। সো আশা করছি গানটা সবার ভালো লাগবে। রেকর্ডিং হয়ে গেছে? রেকর্ডিং হয়ে গেছে, কলকাতাতে হয়েছে। বেসিক্যালি জাস্ট ভয়েসটা আমি কলকাতায় গিয়ে নিয়েছি, বাকি অ্যারেঞ্জমেন্টস আমার দেশেই করা, আমার স্টুডিওতে আমার সাথে যারা কাজ করে তাদের সাথে আমার মতো করেই করা। জাস্ট ভয়েসটা কলকাতায় নেওয়া হয়েছে, দেন মিক্স মাস্টারও বাংলাদেশি করা হয়েছে। সেটা কি তার যে ধরনের গান তিনি গেয়ে থাকেন, জীবনমুখী গান যেটাকে আমরা বলি, সে ধরনের গান? গানটা আসলে আমার মতো গানটা যেহেতু আমার গান আমি করেছি। সো আর জীবনমুখী এটা তো খুবই কি বলবো, আপেক্ষিক একটা বিষয়। জীবন বিমুখী কোনো গান হয় কিনা আমি জানি না। তবে গান আমার যেটা এক্সপিরিয়েন্স, দাদা লিরিক খুব পছন্দ করেছেন, উনি এই ব্যাপারটা খুবই choosy। অবশ্যই, তা না হলে তো তিনি গাইতেন না। সেক্ষেত্রে আশা করছি যারা নচিকেতার ভক্ত তারা হতাশ হবেন না। প্রথম একক অ্যালবাম যখন রিলিজ হলো, তারপর তৃতীয় অ্যালবাম, এখন চতুর্থ অ্যালবামের কাজ হচ্ছে। তো এখন তো জয় শাহরিয়ার সকলের কাছে অনেক প্রিয়, অনেক ভক্ত তার। অনেকে ভাইয়া বলে ডাকছে, অনেকে দাদা বলে, এবং বিভিন্নভাবেই তারা প্রিয় আপনি তাদের। তো এই যে একটা পরিবর্তন শুরু থেকে এই পর্যন্ত, এই যে স্টেজটা, সেটা যদি একটু বলেন যে এখন কেমন লাগে পিছে তাকালে? এখন আমার যেটা সবসময় মনে হয়, আমি খুবই লাকি, আমি খুবই ভাগ্যবান যে প্রথমত বাংলাদেশের মতো একটা দেশে, আমাদের যে সোসাইটি, একটা মিডল ক্লাস ফ্যামিলিতে আমি বড় হয়েছি। আমি কখনো আমার ফ্যামিলিতে কোনো বাধা পাইনি। আমার বাবা মা বোনরা সবসময় আমাকে এনকারেজ করেছেন, এবং পরে আমার ওয়াইফ সেভাবে কোনো বাধা তো কখনোই দেয়নি। সো সব কিছু মিলে আমি সেদিক দিয়ে লাকি ছিলাম। আমার বন্ধু ভাগ্য খুব ভালো, আমার বন্ধুরা সবসময় এনকারেজ করেছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, আমার ক্যাম্পাস আমাকে অনেক হেল্প করেছে। আমার ক্যাম্পাস আমাকে, আমি যেহেতু সং রাইটার, আমি যেহেতু এক একজন মানুষের একটা সময়ের ছবি একটা গানে বলার চেষ্টা করি, আমি অনেক ধরনের জীবন দেখেছি। তো সব কিছু মিলে আমি শুধু এটাই বলতে পারি, আজকে আমি যে অবস্থানে আছি সেটা আমার প্রিয়জনদের আশীর্বাদ, ভালোবাসা এবং সৃষ্টিকর্তা
চেয়েছেন বলেই হয়েছে, দ্যাটস ইট। আর আমার জায়গা থেকে আমি মনে করি যে যেহেতু কিছু মানুষ হলো আমাকে চেনে, একটা এক্সপেকটেশনস তৈরি হয়েছে, আমি সেটা সবসময় চেষ্টা করেছি যে আমি আরও বেশি হিট কীভাবে হবে সে চেষ্টা না করে আমাকে যারা ভালোবাসেন তারা যাতে কখনো আমার কোনো কাজে হতাশ না হন, বা আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি হয়তো অনেককে অনেক পছন্দ করেছি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা সময় গিয়ে হয়তো এমন হয়েছে যে আমি একজনের গান এত পছন্দ করি বা এত অ্যাজ এ সং রাইটার, অ্যাজ অ্যান আর্টিস্ট এত বেশি প্রভাবিত, তার কোনো একটা দুটো কাজ হয়তো আমাকে খুব আমার জন্য মনোবল ভাঙার মতোই হয়তো ছিল বিষয়টা, আমি হয়তো খুব হতাশ হয়েছি। অ্যাজ অ্যান আর্টিস্ট আমি সেটা সবসময় মনে রাখি, আমি যাতে আমার কোনো ভক্তকে বা আমার কোনো অনুসারীকে সেই কষ্টটা না দিই শিল্পী হিসেবে। অবশ্যই, সেটা শুধু গানের ক্ষেত্রে না, ব্যক্তিগত জীবনযাপন, জীবনযাপন, অবশ্যই। আদর্শ, মূল্যবোধ সব ক্ষেত্রে হতে হবে। আপনার কাছে জানতে চাইছি যে আপনি যেটা বললেন যে পেছন থেকে এই পর্যন্ত সকলের ভালোবাসা এবং অনুপ্রেরণায় এসছেন, কিন্তু স্বপ্নের জায়গাটা যখন আজ থেকে অনেক বছর আগে, 10-15 বছর আগে স্বপ্নের শুরুটা যখন ছিল আর এখন দাঁড়িয়ে কি মনে হয় যে স্বপ্নটা পূরণ হয়েছে? না, অনেক পথ এখন বাকি। এটা আই এম জাস্ট অন দি রাইট ওয়ে মেবি। এটাই হয়তো ভালো লাগে যে আমি ঠিক ট্র্যাকে আছি। স্বপ্নের কথা যদি বলি, মানে স্টিল অনেক দূর যাওয়ার অনেক পথ বাকি আছে। সো আমি কখনোই মনে করি না যে আমি আমার স্বপ্নকে ছুঁয়ে ফেলেছি। স্বপ্ন আরও অনেক দেখবার বাকি আছে। একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে এসে কোন গান শুনবো? আমি নচিদার জন্য যে গানটা করলাম সে গানটা একটু শোনাই। এটা একদমই আনরিলিজ গান। হয়তো আবার হবে দেখা চেনা কোনো গানে সুরে, হয়তো আবার হবে কথা প্রিয় কবিতা জুড়ে, যদি না ঠিক হয় এ ধারণা তবু ভুলি কি করে, ভালোবাসা জমায় আছে এ মনের অন্তপুরে, হয়তো আবার হবে দেখা প্রিয় কোনো গানে সুরে, হয়তো আবার হবে কথা চেনা কবিতা জুড়ে। বাহ, ধন্যবাদ আপনাকে অনেক। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, NTV BSSC ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, NTVতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।